এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের জনগণ পাহলবিকে মেনে নেবে কিনা সন্দেহ আছে, ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। ভারতের কৌশলগত প্রভাব, পাকিস্তান ও চীনের জন্য সুযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরোধী নেতা রেজা শাহ পহলবি খুবই ভদ্র মানুষ মনে হয়, তবে তিনি আদৌ ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কিনা তা নিয়ে আমি নিশ্চিত না। বুধবার 14 জানুয়ারি ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় অচলাবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে দায়ী করেন এবং ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে নিয়ে বিচার বিভাগের তদন্তে রিপাবলিকানদের সমালোচনা উড়িয়ে দেন। ইরানে চলমান বিক্ষোভে সহিংস দমনপীড়নের ঘটনায় হাজারো মানুষের মৃত্যুর খবরের প্রেক্ষাপটে ট্রাম্প আগেও আন্দোলনকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তবে বুধবার তিনি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পহলবির ছেলে রেজা পহলবিকে পূর্ণ সমর্থন দিতে অনিচ্ছা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, তিনি খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু নিজের দেশে তিনি কিভাবে গ্রহণযোগ্য হবেন তা আমি জানি না, আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছইনি। তিনি আরও যোগ করেন, আমি জানি না তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কিনা, তবে যদি নেয় তাহলে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, রেজা পহলবির সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা তার নেই। এবার তার মন্তব্যে আরও স্পষ্টভাবে পহলবির নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে এল। যুক্তরাষ্ট্র প্রবাসী ৬৫ বছর বয়সী রেজা পহলবি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগেই ইরান ছাড়েন। সাম্প্রতিক বিক্ষোভে তিনি একটি পরিচিত কণ্ঠস্বর হলেও ইরানের বিরোধী শক্তিগুলা নানা মতাদর্শে বিভক্ত। রাজতন্ত্রপন্থীরা পহলবিকে সমর্থন রাখলেও দেশটির ভেতরে বিরোধীদের সংগঠিত উপস্থিতি সীমিত। ট্রাম্প বলেন, বিক্ষোভের চাপে তেহরানের সরকার পতনের সম্ভাবনা রয়েছে, তবে বাস্তবতা হল যে কোনো সরকারই ভেঙে পড়তে পারে। তবে পতন হোক বা না হোক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ ও দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে $50 কোটি তেল বিক্রিও হয়ে গেছে, খবর সিএনএনের। গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয়েই নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল, অর্থাৎ ১ ব্যারেল সমান ১৫৯ লিটার জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে $৫০ কোটি। এদিকে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর তিনি ঘোষণা দেন, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই অন্তত $১০০ বিনিয়োগ আসছে। এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে তিনি প্রত্যাশা করছেন যে মার্কিন কোম্পানিগুলো যেন ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পের সেই প্রত্যাশায় কার্যত পানি ঢেলে দিয়েছেন। মার্কিন তেল কোম্পানি এক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়, এটা বিনিময়ের অযোগ্য, কারণ এখানে অনেক আইনগত এবং বাণিজ্যিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। একমাত্র তাহলেই আমরা বুঝতে পারব যে সেখানে বিনিয়োগের রিটার্ন হিসেবে আমরা কি পাব। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল।
বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার 1/5 আছে ভেনেজুয়েলায়। তবে এত বড় মজুদ থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেলের উৎপাদন খুবই কম। প্রতিদিন গড়ে মাত্র 10 লাখ ব্যারেল তেল উত্তোলন করে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ আসে তার মাত্র 0.8% আসে ভেনেজুয়েলা থেকে। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের গঠন ভারী ও ঘন। এই তেল উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে অন্যান্য তেলের তুলনায় বেশি যত্নশীল হতে হয়। ভারতশাসিত কাশ্মীরে একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন এনএমসি গত 6 জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলার শ্রী মাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউটের SMVDMI এর স্বীকৃতি বাতিল করে। গত বছরের নভেম্বরে শুরু হওয়া 5 বছর মেয়াদী MBBS কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হওয়া 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জনই ছিলেন মুসলিম। তাদের বেশিরভাগই কাশ্মীরের ছাত্রছাত্রী। বাকিদের মধ্যে 7 জন হিন্দু এবং 1 জন শিখ। এটি ছিল কলেজটির প্রথম MBBS ব্যাচ। এই কলেজটি একটি হিন্দু ধর্মীয় দাতব্য সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং আংশিকভাবে সরকারি অর্থায়নে পরিচালিত হয়। ভারতে সরকারি বা বেসরকারি সব মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষার নাম ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন টেস্ট বা নিট, যা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালনা করে। প্রতি বছর ভারতে 20 লাখের বেশি শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেয়। মোট MBBS আসন প্রায় 1,20,000। সাধারণত শিক্ষার্থীরা কম খরচের কারণে সরকারি মেডিকেল কলেজ পছন্দ করে। গত নভেম্বরে কলেজের প্রথম ব্যাচে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। তারা মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি তোলে। তাদের যুক্তি ছিল, মাতা বৈষ্ণোদেবী মন্দিরের ভক্তদের দান থেকে কলেজটি পরিচালিত হয়, তাই মুসলিম শিক্ষার্থীদের সেখানে পড়ার অধিকার নেই। এই আন্দোলন কয়েক সপ্তাহ ধরে চলেছে। প্রতিদিন কলেজের লোহার ফটকের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে স্লোগান দিয়েছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বিজেপির কয়েকজন বিধায়ক কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছে চিঠি দিয়ে কলেজটিতে শুধু হিন্দু শিক্ষার্থী ভর্তি করার দাবি জানান। এরপর আন্দোলনকারীরা কলেজ বন্ধের দাবিও তুলতে শুরু করে। এই অবস্থায় 6 জানুয়ারি ন্যাশনাল মেডিকেল কমিশন জানায়, সরকার নির্ধারিত ন্যূনতম মানদণ্ড পূরণ না করায় কলেজটির অনুমোদন বাতিল করা হয়েছে। এনএমসি দাবি করেছে, কলেজটিতে শিক্ষক সংকট, হাসপাতালের শয্যা ব্যবহারে ঘাটতি, বহির্বিভাগের রোগীর সংখ্যা কম, লাইব্রেরি ও অপারেশন থিয়েটারে সমস্যা রয়েছে। পরদিন কলেজ পরিচালনার অনুমতিপত্র প্রত্যাহার করা হয়। এই ঘটনাকে গোঁড়া হিন্দু গোষ্ঠীর কাছে সাধারণের অসহায় আত্মসমর্পণ মনে করছে সমালোচকরা। ইরানের রাজনৈতিক অস্থিরতা ভারতের কৌশলগত সুযোগসীমা সংকুচিত করতে পারে, যা ইতোমধ্যেই বাংলাদেশের সরকার পরিবর্তন, পাকিস্তান থেকে সন্ত্রাসী হুমকি এবং চীনের আঞ্চলিক সম্প্রসারণের কারণে সীমিত হয়ে এসেছে। ইরানের ক্লেরিক্যাল নেতৃত্ব, অর্থনৈতিক সমস্যা ও রাজনৈতিক ক্লান্তির কারণে দেশজুড়ে বিক্ষোভ সামলাতে ব্যর্থ হওয়ার মধ্যে ভারত ঘটনাগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। নয়াদিল্লি ও তেহরান বহু বছরের কৌশলগত সহযোগী দেশ, যার ভিত্তি স্থাপিত হয়েছে ভৌগোলিক অবস্থান, প্রাপ্যতা এবং ভারসাম্যের ওপর। পাকিস্তান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে ভারতের স্থলপথ বন্ধ রাখায় ইরান দীর্ঘ সময় ধরে ভারতের একমাত্র কার্যকর পশ্চিম দিকের করিডর হিসাবে কাজ করছে। ইরানের শিয়া নেতৃত্ব পাকিস্তানের প্রভাবকে ভারসাম্য দিয়ে এসেছে, যা ভারতের পশ্চিম এশিয়ার নীতির স্থিতিশীল ভিত্তি হিসাবে কাজ করেছে। কিন্তু ইরান দুর্বল বা ভাঙনের দিকে গেলে ভারতকে আবারও কৌশলগতভাবে সীমিত করতে পারে। ভারতের জন্য ইরানের গুরুত্ব। চাবাহার বন্দর। পাকিস্তান ভারতের জন্য আফগানিস্তান ও মধ্য এশিয়ার স্থলপথ বন্ধ রাখায় চাবাহার বন্দর ভারতের পশ্চিম এশিয়ার সংযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম। এটি ভারতকে সরাসরি সংযোগ দেয় ইরানের উপকূল এবং রেলপথের মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এই করিডর কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে না। পাকিস্তানের ভারসাম্য। ইরান ঐতিহাসিকভাবে পাকিস্তানের প্রভাবকে ভারসাম্য প্রদান করছে। শিয়া নেতৃত্ব পাকিস্তানের সুন্নি উগ্রপন্থী গোষ্ঠীর সমালোচক, যা ভারতের স্বার্থে কাজ করেছে।
ইরান দুর্বল হলে পাকিস্তান ওই অঞ্চল থেকে কৌশলগত সুবিধা পেতে পারে। বাণিজ্য ভারত ইরানের অষ্টম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যেখানে বার্ষিক বাণিজ্য প্রায় 1.3 থেকে 1.7 বিলিয়ন ডলারের মধ্যে। চাবাহার প্রকল্পে ভারতের বিনিয়োগও $1 বিলিয়ন বেশি। নতুন রাজনৈতিক পরিবর্তন এই বিনিয়োগকে ঝুঁকির মুখে ফেলতে পারে। চীনের প্রভাব ইরান চীনের সঙ্গে 2021 সালে 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তি করেছে। 2025 সালে চীনের সঙ্গে ইরানের বাণিজ্য প্রায় $14.5 বিলিয়ন পৌঁছেছে। যদি ইরান অস্থির থাকে, নতুন সরকার চীনের ওপর আরও নির্ভরশীল হয়ে উঠতে পারে, যা ভারতের কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করবে। ভারতের পরবর্তী পদক্ষেপ ভারতের প্রাক্তন কূটনীতিক নিরুপমা মেনন রাও বলেছেন, ভারতকে ইরানের পরিস্থিতি সম্পর্কে সংযত ও সাবধানে অবস্থান রাখতে হবে। প্রথমে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কৌশলগত প্রস্তুতি থাকতে হবে। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। তিনি আরও বলেছেন, ইরান দীর্ঘমেয়াদী অস্থিরতা বা বিভাজনের দিকে গেলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। শক্তি বাজার, শিপিং রুট, প্রবাসী সম্প্রদায়, সন্ত্রাসী ও অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ায়ও প্রভাব পড়বে। ভারতের কৌশল হওয়া উচিত সংযত, স্থির এবং নিয়মিত মূল্যায়ন ভিত্তিক।